বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না। আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান সভা ডেকেছেন সেনা অফিসারদের জন্য, যা আমরা সেনাবাহিনীতে দরবার হিসেবে বলে থাকি। বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসার দ্বারা কিছুক্ষণ আগে একটা প্রেস বিজ্ঞপ্তি হয়েছে, সেই বিজ্ঞপ্তিটা আমাদের হাতে আসছে। দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকেই স্বজনদের জন্য কাটেন ঢাকা ছাড়ার টিকিট। এদের মধ্যে রয়েছেন প্রায় 2 ডজন এমপি মন্ত্রী। গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করা, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ এই 9 দফা দাবিতে চট্টগ্রামে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এবং বিভিন্ন বয়সের মানুষ আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ যে স্লোগান দিচ্ছে, বিশেষ করে 9 দফার পক্ষে। ভীষণ দুর্ভাগা একজন মানুষ বলে নিজেকে মনে হতো এতদিন। জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, একটা ভয়ঙ্কর স্বৈরাচারের মধ্য দিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশ জুড়ে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। তারা তাদের দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন, তারা তাদের দাবি আদায়ের জন্য। ইতিমধ্যে তারা নেমেছিলেন কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন আসলে সরকার মেনে না নেওয়ার কারণে পরে এই আন্দোলনটি বড় আকার ধারণ করেছে। এখন বর্তমানে তারা দাবি করছেন সরকার পতনের এবং তাদের অনেক অনেক দাবি দেওয়া রয়েছেন। ইতিমধ্যে আপনাদের দেখাবো যে বাংলাদেশ সেনাবাহিনী তারা মাঠে নেমেছিলেন এবং সেনাবাহিনীর প্রতি প্রতিটা মানুষের সম্মান ছিল, ভালোবাসা ছিল, কারণ তারা দেশের রক্ষক, তারা আমাদের দেশকে রক্ষা করে থাকেন। ইতিমধ্যে সেনাবাহিনীর সিনিয়র অফিসার তারা একটা চিঠি প্রেরণ করেছেন। সেই চিঠিটুকু কি দিয়েছেন, সেই চিঠিটা এক ভাই আলোচনা করেছেন, তার সেই আলোচনাটুকু আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব যে সেনাবাহিনী কি বলছেন। তারা এই আন্দোলনকারীদের বাধা সৃষ্টি হয়ে কি আর মাঠে নামবেন কি নামবেন না, এবং তাদের কি বার্তা, এই ভাইটি সেই সেনাবাহিনীর বার্তাটি সবার মাঝে পৌঁছে দিচ্ছে। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই, আমরা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে আসব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দৃশ্য করে দেখে আসি। এবং এটাই হচ্ছে সর্বশেষ আপডেট, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, সমগ্র দেশের সবচেয়ে শক্ত শির দ্বারা যাদের সেনাবাহিনীর জুনিয়র অফিসার, তাদের পক্ষ হতে বলছি, মানে সেনাবাহিনীর জুনিয়র অফিসার যারা, তাদের পক্ষ থেকে এই মেইলটা আসছে। সবুজে মোড়ানো যে ক্যামোফ্লেজড ইউনিফর্ম আমরা পরিধান করেছি, সেটা কোনো ঘুষ, কোটা বা দালাল মামার পরিচয় অর্জন করি নাই। বছরের পর বছর না খেয়ে, আধো ঘুমে বা রাতের পর রাত না ঘুমিয়ে প্রশিক্ষণ করে তারপর এই ইউনিফর্ম গায়ে পরেছি। যৌবনের ওই সময়টাতে সবকিছু বিসর্জন দিয়েছিলাম যাতে জাতির সর্বোচ্চ ভরসার জায়গা এই সেনাবাহিনীর পরিচয়ে নিজেকে উপস্থাপন করতে পারি। আমাদের প্রশিক্ষণ এবং আমাদের কমান্ড চ্যানেল প্রতিনিয়ত আমাদের শেখাচ্ছে সবার আগে দেশ। গণতান্ত্রিক একটা দেশকে যারা সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা 30 ঘন্টারও বেশি সময় ধরে বিচ্ছিন্ন করেছে, সাংবাদিকতার স্বাধীনতাকে হরণ করেছে এবং ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে আসা সাধারণ মানুষের উপর দেখামাত্র গুলি চালানোর আদেশ দিয়েছে, তারা এই জাতির নেতৃত্ব শাসনে থাকার যোগ্য নয়। আমরা রাজনৈতিক কোনো দল বুঝি না। ইতিহাসের গৌরবময় সকল সেনাবাহিনীর মতো আমরাও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ন্যায়ের পক্ষে সেনাবাহিনী হিসাবে থাকতে চাই। সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় সবার আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তা যারা ফিল্ড পর্যায়ে থাকে, সিনিয়র কর্মকর্তার কথা বাদ দিলাম, ফিল্ড পর্যায়ে সেনাবাহিনীর যে মানুষগুলো আছে তাদের থেকে এই মেইলটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। তার মানে আমরা বলতেই পারি যে সেনাবাহিনী থেকে একটা সবুজ সংকেত কিন্তু আমাদের দিচ্ছে আমাদের কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীর ভাইয়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা। দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকেই স্বজনদের জন্য কাটেন ঢাকা ছাড়ার টিকিট। এদের মধ্যে রয়েছেন প্রায় 2 ডজন এমপি মন্ত্রী। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে। দেশের সংকট মোকাবেলার পরিবর্তে দেশ ছাড়াকে দুঃখজনক বলে মন্তব্য বিশিষ্টজনদের। এমনকি এ নিয়ে সরকার দলের মধ্যেও সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় এমন তথ্য।
প্রতিবেদন অনুযায়ী কোটা আন্দোলন ঘিরে দেশে যখন বিরাজ করছে উত্তাল পরিবেশ, চারদিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা, এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 16 জুলাই লন্ডন যান ঢাকা 16 আসন মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক যান দুবাই। এছাড়াও ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী পরিবারের 4 সদস্য নিয়ে 16 জুলাই পাড়ি জমান মালয়েশিয়ায়। এদিন আরও 2 এমপি যান বিদেশ। তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন যান চীন। আবার বিদেশে অবস্থান করা কেউ ফিরেও এসেছেন দেশে। এর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায়। তিনি ফিরে আসেন 28 জুলাই। চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু 28 জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবির হোসেন চৌধুরী আমেরিকা থেকে সস্ত্রীক ঢাকা ফিরে আসেন 17 জুলাই। তবে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে দেশ ছাড়ার এমন ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানায়, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে রয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। এমনকি আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও হয় তুমুল হইচই। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান বাংলাদেশ সময় 3রা আগস্ট 2024 দুপুর 1:30 বা 1:30টার সময় একটা সভা ডেকেছেন সেনা অফিসারদের জন্য, যা আমরা সেনাবাহিনীতে দরবার হিসেবে বলে থাকি। সম্মানিত সেনাবাহিনী প্রধান কর্তৃক অফিসার্স অ্যাড্রেস বা মত বিনিময় 3রা আগস্ট 1:30 বাংলাদেশ সময় আজকে 1:30 এই ঐতিহাসিক সভা হতে যাচ্ছে। কেন ঐতিহাসিক বললাম? কারণ এই সভায় যেই সিদ্ধান্ত বেরিয়ে আসবে তা হবে, যদি তা হয় দেশ ও জনতার পক্ষে, তাহলে এই সেনাপ্রধানের নাম এবং এই সেনাবাহিনীর নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আর যদি এর বিপরীত হয় তাহলে তা হবে এই সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর জন্য কালিমাময় একটি ইতিহাস।
গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করা, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ এই 9 দফা দাবিতে চট্টগ্রামে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিকেল 3টা থেকে নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় কোতোয়ালি, লালদিঘি স্টেশন রোড সহ আশপাশের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভে যোগ দেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন তারা। অনেক শিক্ষক এবং অভিভাবকরাও তাদের সাথে সংহতি প্রকাশ করেন। সমাবেশস্থলের কিছুটা দূরেই অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনী। প্রথম থেকে যদি তারা আমাদেরকে আমাদের দিকে একটু উদার হইতো, বা আমাদের এত পর থেকে এত কিছু, আমাদের এত ভাই বোনরা মরতো না। আমরা আর কোনো ভাই বোনের সন্তান চাই না, আমরা লাশ চাই না, আমরা রক্ত চাই না। কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্ররা। বিকেল 3টা থেকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ে এক পাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় ছাত্রদের পাশাপাশি অনেক অভিভাবকরাও যোগদান করেন। এই বিক্ষোভকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সারা দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের সামনে রাঙামাটি কাপ্তাই সড়ক অবরোধ করে তারা। পরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীদের হত্যার নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়। আর সেই সাথে হত্যাকারীদের বিচারের দাবি জানায় আন্দোলনকারীরা। আটক করা সাধারণ শিক্ষার্থীদের মুক্তি সহ বিভিন্ন দাবি জানান তারা। এই মুহূর্তে আছি শহীদ মিনারের চত্বরের ঠিক ডান পাশটাতে রয়েছে এবং এখানকার যে অবস্থা সেটি একেবারে জনসমুদ্র হয়ে আছে। শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো একটি জনসমুদ্র তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমার সামনেও একজন বয়স্ক একজন মানুষ তারাও এসেছেন এবং বিভিন্ন বয়সী মানুষ এসেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ যে স্লোগান দিচ্ছে, বিশেষ করে 9 দফার পক্ষে স্লোগান দিচ্ছেন। কেউ কেউ আবার শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষণা অর্থাৎ আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে সেই হিসেবে 1 দফা দাবি, সেই দিকেও তারা কেউ কেউ স্লোগান দিচ্ছেন। যেটি বলছিলাম, বয়স্ক মানুষদের কথা আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে জীবনের এই সময় এসে তারা শিক্ষার্থীদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাদের রক্তের উপর দাঁড়িয়ে দেশ এভাবে এগিয়ে যেতে পারে না, এটি তাদের মূল কথা। এছাড়াও দেখেছি কয়েকজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত, তারাও এই শিক্ষার্থীদের সাথে এসে সামিল হয়েছেন এবং তাদের কেউ সেনাবাহিনীতে ছিলেন, কেউ নৌবাহিনী, বিমান বাহিনীতে ছিলেন। তাদেরও মূল দাবি আসলে এটি যে শিক্ষার্থীদের সাথে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কোনোভাবেই হতে পারে না। তারা সশস্ত্র বাহিনীতে যে শপথে বলিয়ান হয়ে অংশ নিয়েছিলেন সেটি এখনকার যে কাজকর্ম হচ্ছে সেটি তাদের শপথের বিরুদ্ধাচরণ বলে তারা বলছেন। তারা বলতে চাইছেন যারা আইনশৃঙ্খলা রক্ষায় রয়েছেন কিংবা সশস্ত্র বাহিনীতে রয়েছেন তারা যেন দেশের মানুষের পক্ষে অবস্থান করেন, ন্যায়ের পক্ষে যেন তারা কাজ করে, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত এই এলাকাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে। আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখেছি, তবে সেটি খুব কড়া অবস্থান ছিল না, ঢিলেঢালে অবস্থা তাদের মধ্যে আজকে দেখেছি। এছাড়া এইখানে যে সাধারণ মানুষ জড়ো হয়েছেন তাদের ক্ষেত্রেও অন্য কোনো পক্ষ থেকে কোনো হামলার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে। ভীষণ দুর্ভাগা একজন মানুষ বলে নিজেকে মনে হতো এতদিন। জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময় একটা ভয়ঙ্কর স্বৈরাচারের মধ্য দিয়ে জীবন কেটেছে। আজ আবার অসাধারণ সৌভাগ্যবান মনে হচ্ছে নিজকে, এই কারণে যে একটা গণ অভ্যুত্থানের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, একটা গণ অভ্যুত্থান হতে দেখছি। এরকম সাক্ষী সহজে হওয়া যায় না। আমরা নিশ্চিতভাবেই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সামান্য সময় বাকি আছে, আমি বিশ্বাস করি। আর কোন রকম কোনো ঠেকানোর উপায় এই বিভৎস বর্বর স্বৈর শাসকের আর নেই। আন্দোলন গতকাল যে পর্যায়ে গেছে তারপর এটা আসলে 1 দফা 1 দাবিতে পরিণত হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া, আর যদি পদত্যাগ না হয় তাহলে সরকারকে লোকজন টেনে হিচড়ে নামাবে। এর মাঝামাঝি আসলে আর কিছু নাই। খুব সোজা সাপটা এবং নতুন কর্মসূচি এসছে। এবং গতকাল খুব সিগনিফিকেন্ট ঘটনা অনেকগুলো ঘটেছে। এর মধ্যে একটা ঘটনা আমি একটু উল্লেখ করতে চাই, যেটা আমি বলতে প্রস্তুত যে এটাও এই আন্দোলনের মধ্যে একটা বিরাট ডাইমেনশন যুক্ত করেছে। প্রতিটা মানুষ সমান, কিন্তু তারপরও কিছু কিছু শ্রেণী ইনভলভমেন্ট অনেক বেশি গুরুত্ব বাড়িয়ে দেয়। একই সাথে আমি এই ভিডিওতে কথা বলতে চাই এবার আন্দোলনকে ডাইভার্ট করার জন্য, আন্দোলনের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য সরকার কি করতে পারে সেটাও আমরা ধারণা করব, আমরা বলবো, এবং আদৌ সেটা সফল হবে কিনা মনে হয় না জবাবটা আমাদের দেওয়া দরকার আছে, তারপরও আলোচনা করব। গতকাল একটা অভাবনীয় ঘটনা ঘটেছে।
সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকরা নেমেছেন, ডক্টরস নেমেছেন, আইনজীবীরা তো মাঠে আছেনই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন, অভিভাবকরা নেমেছেন। আমি বেশ কয়েকজন অভিভাবককে দেখেছি মিডিয়ার সাথে কথা বলছেন, তাদের সন্তানরা ঘরে থেকে মারা যাচ্ছে, সুতরাং তারা এখন আর ঘরে বসে থাকতে চান না। আমি আবারও বলি, একটা রাষ্ট্রে প্রতিটা নাগরিক সমান, প্রতিটা শ্রেণীকে আমরা সম্মান করি, প্রতিটা শ্রেণীর প্রতি আমরা গুরুত্ব দেই, কিন্তু এই শ্রেণীটা যখন আন্দোলনে নেমেছে, এটা আরেকটা নতুন ডাইমেনশন যোগ করেছে, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। প্রথম আলোর হেডলাইন, মিরপুর ডিএইচএস এ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা পরিবারের সদস্যগণের মিছিল, তাদের হাতে যে প্ল্যাকার্ড, তার মধ্যে রক্ত। আমি একটু পড়ি। চলমান ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে গণমিছিল সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএস এ বসবাসকারী মানুষেরা। আজ শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে কয়েক হাজার মানুষ এই গণমিছিলে যোগ দেন। শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয় মিছিলে। আমরা খেয়াল করি, কয়েক হাজার মানুষ এই মিছিলে যোগ দিয়েছেন। ডিওএইচএস এর মিছিলে ব্যানার ছিল চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবীর আহ্বান। তাদের স্লোগান কিরকম ছিল? উই ওয়ান্ট জাস্টিস। আমরা কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সরকারকে স্বৈরাচার বলেছে, সরকার যেটা থেকে রাজাকার বলেছে তাই বলেছে, এবং প্রধানমন্ত্রী এটা নাকি বলেন, এটা মিথ্যা কথা বানানো হয়েছে। তো আজকে তো এই অবসরপ্রাপ্ত এরা বলছে, কতগুলো ক্লাউন বিবৃতি দেয় না, ওই যে 24-25 কে জানিয়ে আছে, তারা বিবৃতি দিচ্ছে না, সরকারের লোকজন চিল্লাচ্ছে না, এই রাজাকারদেরকে সাদ্দাম ছাত্রলীগের শেষ দেখে ছাড়বে বলছে না? বলুক না একটু, সরকারের সব বিভিন্ন পর্যায় থেকে তাদের উপরে এখন মন্তব্য করা হোক, একটু দেখি আমরা কত হ্যাডাম আছে। যাই হোক, তারা আসলেন এবং খুব বড় একটা মিছিল করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমরা আসলে দেখতে চাই একটা গণ আন্দোলনের যে চরিত্র, সেই চরিত্র পুরো নিয়ে নিয়েছে। আজ একটা কনসার্টের ডাক দেওয়া হয়েছে। এই কনসার্টে অত্যন্ত আওয়ামী লীগের সাথে সংযুক্ত লোকজনও আছে, আগেও বলেছি, কিন্তু তারপরও তারা আসছেন, তারা এর মধ্যে থাকছেন। প্রতিটা শ্রেণীর, পেশার, প্রতিটা জায়গার মানুষ যখন যুক্ত হচ্ছে, একটা গণ অভ্যুত্থানের যে চরিত্র, সেটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে পরিবার পরিজন প্রথমত আছে, উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিলেন। আমরা ওইটা ভিডিও দেখেছি, অনেক নারী এখানে নেমে এসছেন। চমৎকার। রাষ্ট্র যখন ধ্বংসের মুখে চলে গেছে, একটা দেশে লাশের পাহাড় তৈরি করে যখন একটা বর্বর সরকার ক্ষমতায় থাকতে চাইছে, তখন তাদের নেমে আসারই কথা। আমরা তাদেরকে, এই সিদ্ধান্তকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। যদিও কৃতজ্ঞতা জানানোর কিছু নাই, এই রাষ্ট্রকে আবার রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, এই রাষ্ট্রকে একটা মধ্যযুগীয় সাম্রাজ্য, একটা সম্রাজ্ঞী শাসিত মধ্যযুগীয় সাম্রাজ্য বা বগের মুলুক থেকে রিপাবলিকে পরিণত করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এটা মগের মুলুক হয়ে গেলে কারো কোনো লাভ নেই। এটা তাদেরও কর্তব্য, তারা তাদের সেই কর্তব্যে সাড়া দিয়েছেন। অসাধারণ। এখন যেটা হয়েছে, নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বিক্ষোভ আছে এবং আগামীকাল থেকে, রবিবার থেকে অসহযোগের ডাক দেওয়া হয়েছে। আমি এই আন্দোলন যে জায়গায় চলে গেছে, এখন আসলে কিছু বিভ্রান্তি তৈরি করা হবে। কি বিভ্রান্তি তৈরি করা হবে সেটা নিয়ে আসবো। আগে কর্মসূচি প্রসঙ্গে যা বলা হয়েছে সেটা একটু পড়তে চাই। উনি বলছেন, একজন সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে আগামীকাল, এটা যেহেতু গতকাল দেওয়া হয়েছে, সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। তিনি বলেন, এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয়, সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এই সরকার যেন আর না থাকতে পারে, সেজন্য সবাইকে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। অসহযোগ নিয়ে আমার কথা আছে, আমি পরে আবার বলবো। ডাইভার্ট কিভাবে করা হতে পারে, সেটা দুটো জিনিস আমাদের গতকালই চোখে পড়েছে। এই সমন্বয়কের বক্তব্যের মধ্যেও আছে, সেটা আসছি শেষে। তার আগে জনাব জুনায়েদ আহমেদ পলক কথা বলেছেন। উনি বলছেন, গতকাল করজোর করে মাফ চেয়ে বলছেন, আমি তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। ইন্টারনেট ব্যাহত হওয়ার দায় ওনার কেন?
ওনারা জামাত শিবির আগুন জ্বালায় দিছে কি ডেটা সেন্টার ইত্যাদি ইত্যাদি, আর ওটা নাকি এমনি এমনি বন্ধ হয়ে গেছে। তো ওনার দায় কেন? আজকে কেন এসব কথা বলতে হয়? কারণটা আমরা আসবো, আমরা ধারণা করতে পারবো। তিনি আরো বলছেন, তাদের কারো কর্তব্যে অবহেলার কারণে তরুণ প্রজন্ম যদি তাদের ভুল বোঝে, ক্ষুব্ধ হয়, তাহলে সে দোষে যেন তারা শাস্তি পান। যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছেন, কিন্তু যাদের ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হলে তিনি কষ্ট পান, তিনি প্রধানমন্ত্রীকে ভুল না বুঝতে আহ্বান জানান। এটাই হচ্ছে ট্রিক। যারা পলক না, সবচেয়ে পাওয়ারফুল যে মন্ত্রীকে আমরা মনে করি, সেও প্রধানমন্ত্রীর কাছে চাকর বাকরের কিছু না, সেকেন্ড চাকর বাকরের কিছু না, জাস্ট একটা সেকেন্ড লাগবে তাকে রাখা বা না রাখার ক্ষেত্রে। এগুলো আমরা খুব ভালো মতো বুঝি। প্রধানমন্ত্রী যেমন ভারতের চাকর বাকর, ঠিক একই রকম ভাবে প্রধানমন্ত্রী চাকর বাকর হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, যাকে আমরা মনে করি যে কেউ চোখ বন্ধ করে মনে করি সেও প্রধানমন্ত্রী চাকর বাকরের মতো। সুতরাং এই পলক বলি বা আর যে কেউ যে কোনো কাজ করুক না কেন, সেটা প্রধানমন্ত্রীর কোনো রকম এন্ডোর্সমেন্ট ছাড়া হয় মনে করার কোনো কারণ নাই। আমরা দেখি নাই, তুচ্ছ একটা ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রী মনিটর করছেন, ইয়েস শি ডাজ, তার ইচ্ছা ছাড়া কোনো কিছু পাতা নড়ে না। যাবতীয় যা যা ঘটনা ঘটেছে আসলে ওনার এন্ডোর্সমেন্টে ঘটেছে, ওনার পরিকল্পনা ঘটেছে, অ্যাটলিস্ট উনি ইনফর্মড হয়েছেন ফর শিওর। এই যে ইন্টারনেট বন্ধ থাকবে এতগুলো দিন, এটা পলকের সিদ্ধান্ত। হারুন যে ডেকে নিয়ে গিয়ে 6 সমন্বয়ককে স্টেটমেন্ট দিয়েছে, এটা হারুন করিয়েছে? কেউ জানে না, প্রধানমন্ত্রী জানেন না, স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না। 6 সমন্বয়ক তো পরে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে এটা জোর করে করা হয়েছে, স্বেচ্ছায় তারা দেন নাই। সুতরাং এখন এই ট্রিকটা হবে, এই খেলাটা হবে আমরা ধারণা করি ডাইভার্ট করার জন্য। যেহেতু ছাত্রদের একসময় দাবি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো বেশ কয়েকজনের তালিকা তারা বলেছিল যে তাদেরকে যেতে হবে, এরা কেউ কেউ যেতে পারেন। জনাব পলকের মধ্যে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে উনি প্রস্তুত আছেন, উনি রিজাইনও করে ফেলতে পারেন বা তাকে সরানো হতে পারে। জনাব ওবায়দুল কাদেরকে নিয়ে আওয়াজ হচ্ছে, তাকে তো ক্ষমা চাইতে আওয়ামী লীগেরই এক এমপি বলছেন, সরিয়ে দেওয়া হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও সরিয়ে দেওয়া হতে পারে, কারণ এখন আসলে আর কোনো উপায় নাই। এটা করে এরপর কিছু লোক যদি আবার সরগোল করা শুরু করবে, তোমাদের তো দাবি শুরু হয়েছে, তোমাদের দাবি তো মেনে নেওয়া শুরু হচ্ছে, তাহলে আর অসুবিধা কি? এসব বলবে, আমরা জানি এটা একটা হতে পারে, যদিও এটা হওয়া কঠিন। কারণ একটা স্বৈর শাসকের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে তার ইগো। তার ইগো তাকে এই কাজটা করতে না দেওয়ার সম্ভাবনা বেশি। তারপর আমরা যেটা সতর্ক থাকি, এটা একটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে, সেটা সমন্বয়ক যার বক্তব্য প্রথম আলো পাবলিশ করেছে, সেই সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস এসল বিভাগের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। তিনি ফেসবুক লাইভে বলেন, লাইভটা আমি শুনেছি, আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল ও সিলেটে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন, নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না। এখানে আরো কিছু কথা উনি বলেছেন, যেমন এই রক্তের উপর দিয়ে তারা যাবেন না, ইত্যাদি ইত্যাদি, এবং সেটা হতে পারে না। তার মানে আমরা জেনে গেলাম আরেকটা কাজ করার চেষ্টা করা হবে, আহ্বান না, তথাকথিত নিরাপত্তা দেওয়ার নামে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ডিবি অফিসে, এখনো সরকারের কোনো এজেন্সি তাদের বা তাদের পরিবারের উপরে চাপ তৈরি করে নিয়ে যেতেও পারে। নিয়ে যাওয়া হলো, আবারও ওখান থেকে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে চাপের মাধ্যমে তাদেরকে দিয়ে কোনো ঘোষণা দেওয়ার চেষ্টা করা হতে পারে। মানে ডিবি অফিসে যা হয়েছে এরপর এটা করা খুব স্টুপিডিটি হবে। কিন্তু যে বললাম, এই সরকার তার খেই হারিয়ে ফেলেছে, খুবই আনকনসিস্টেন্ট ভাবে ছিল, তো ফলে এখন কি না কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। স্বয়ং প্রধানমন্ত্রী, আমি গতকাল তার একটা স্পিচ ধরে দীর্ঘ সময় অ্যানালাইজ করে দেখিয়েছি, একটার পর একটা ব্লান্ডার উনি করছেন, শুরু থেকেই করছেন, এখনো করে যাচ্ছেন। পরিস্থিতি অনেকটুকু অ্যাপারেন্টলি নিয়ন্ত্রণে বা শান্ত হওয়ার পরও করছেন। সো এটা তারা করতে পারবেন না তাও বলছি না, সুতরাং এই সম্ভাবনাও কিছুটা দেখা যেতে পারে। প্রলোভন দিয়ে সম্ভব না, বহু বহু টাকা অফার করে এই সব ছেলেকে মেয়েকে কিনে ফেলা যাবে না, আমি একদম কারোর সাথে পরিচয় না থাকার পরও বলে দিচ্ছি। ভয়, চাপ, সম্ভাবনা আছে। এরকম কিছু দেখলেও আমরা যেমন ডিবি অফিস থেকে দেয়া স্টেটমেন্টটাকে আমরা এক ফোঁটা পাত্তা দেই নাই, ঠিক একই রকম ঘটনা আবারও হবে। আর প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দেন, তাদের কারো যদি ন্যূনতম এই ধরনের সম্ভাবনা থেকে থাকে তারা যেন এই প্ল্যানটা বাদ দেন, এটা বাকি আরো ব্লান্ডার করবে তাদের জন্য। তারপরে যদি হয়ে যায়, আমরা আগে ভাগেই প্রস্তুত থাকি, আমরা আছি, এটা হতে পারে না। আর ওই যে বললাম, এখন যদি সত্যিকার অর্থেও সব সমন্বয়ক, এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন যেটা আছে, সবাই একত্র হয়ে যদি বলে এই দফা হয়ে গেছে, তাত্ত্বিকভাবে বলছি, আমি বলছি না কোনোভাবে তারা এটা করবেন, আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি, আর উপায় নাই। আজ বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে কথা বলে শুনেছি, এমন এমন মানুষ নেমেছে, যারা তাদের পরিবারের সদস্যরা নেমেছে, যারা খুবই পলিটিক্স এর বাইরে ছিল, এবং আই হেট পলিটিক্স ধরনের
মানে জেনারেশন শুধু না, বয়স্কদের মধ্যে অনেকে আছে রাজনীতি নিয়ে ন্যূনতম কোনো রকম কোনো আগ্রহ নেই, কোনো রকম কোনো কথা বলতে পছন্দ করেন না, সেরকম মানুষ রাস্তায় নেমে এসছে। একটা গণ অভ্যুত্থানের মধ্যে দাঁড়িয়ে দফা আসলে 8, 9, 4, 5, 3, 6 কিছুই হয় না। দফা আসলে একটাই, দফা হচ্ছে একটাই। ওই এক দফার ভিত্তিতেই আজকের বিক্ষোভ, কাল থেকে অসহযোগ, আরো যা যা লাগে সেটাই। এই সরকারকে যেতে হবে। বহু 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 ক্ষতি রাষ্ট্রের করে গেছে। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি এবং সেনাবাহিনী তারা এই বাংলাদেশকে নিয়ে কি বলছেন। দর্শক মন্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।